প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কৃষি ডিপ্লোমার অনলাইন ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আর তোমাদের সাথে আছি আমি সাবরিনা সিরাজ, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আচ্ছা, গত ক্লাসটা ছিল আমাদের ইংলিশের প্রথম ক্লাস। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ইংলিশের দ্বিতীয় ক্লাস। এখন গত ক্লাসে কিন্তু আমরা কি করেছিলাম? আমরা কিন্তু খুব অল্প পড়েছিলাম। তারপরে একটা কি সহজ টপিকস এর উপর পড়েছিলাম। কি পড়েছিলাম? আর্টিকেলস। গত ক্লাসে আমরা আর্টিকেলস পড়েছিলাম। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার পূর্বে আমি তোমাদের কিছু টাস্ক দিয়েছিলাম। টাস্ক বলতে হচ্ছে খুব হালকা কিছু টাস্ক, যে তোমাদের যে আর্টিকেলস এর এক্সারসাইজ গুলো আছে নিচের দিকে লাস্ট পেজে পেজ নাম্বারও বলে দিয়েছিলাম। আচ্ছা, আমি আরেকটা কথা শুরু করতে চাই, সেটা হচ্ছে আম, গত ক্লাস যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, অনেকের হয়তো বই ছিল না। তো আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, ইভেন বেশ 4-5 দিন পরে আজকে ক্লাসটা শুরু হচ্ছে। আশা করি তোমাদের সবার কাছে বই আছে। আমি ধরে নিচ্ছি তোমাদের সবার কাছে বই বই আছে। তারপরেও কোনোভাবে যদি কেউ বই ম্যানেজ করতে হয়তো পারো নাই, বা কিনতে হয়তো পারো নাই, কোনো কারণেই হোক, সমস্যা নাই। আম, আজকের যে প্রেজেন্টেশনটা হবে, আজকের যে লাইভটা হবে, তো লাইভ ক্লাসটাতে যদি তোমরা থাকো, আর আমি অবশ্যই গত ক্লাসেও বলেছি, এই ক্লাসে আবার বলছি, আমি কিন্তু ক্লাস যখন নেই, সেটা যখন এখানে সরাসরি ক্লাস নেই এটিআই তে, বা এখন লাইভ ক্লাস যে তোমাদের সাথে নিচ্ছি, এখন নিব, আমি কিন্তু ক্লাসের মাঝখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো, ওটা কিন্তু আমি বলে দিব। হুম, ক্লাসের মাঝখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিব যে আম, এটা বিগত সালে প্রশ্ন এসেছিল। ইভেন আমি কিন্তু এটা এমনি এমনি বলি না যে আমি নিজে যেটা ইম্পর্টেন্ট ভাবি সেটা হয়তো তোমাদেরকে বলছি, এরকম কিন্তু বলি না। আমি কিন্তু বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করি। ধরো যে এটা 2021 সাল, তো 2019-এ কি এসেছিল, 18-তে কি এসেছিল, আমি কিন্তু বেশ কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ যখন যে টপিকসটা শুরু হয়, সেই টপিকসের উপর কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমি তখন বলে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই যখন আমি বলবো এটি ইম্পর্টেন্ট, এই জিনিসটা লিখে নাও, বা এই জিনিসটা নোট করো, বা যখন আমি স্লাইড দেখাবো, বলবো যে এই জিনিসটা তোমরা ভালো করে দেখো, তখন কিন্তু অবশ্যই তোমরা এই যে জিনিসটার কথা বলবো, অবশ্যই কিন্তু তোমরা ওই জিনিসটাকে খেয়াল করবে। হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন সিলেবাস শেষ হয়ে যাবে, এখন জানি না আসলে কি হবে, অনলাইনে শেষ হয়ে যাবে নাকি ক্লাস হয়তো খুলেও দিতে পারে। তো তখন হয়তো পরীক্ষা, যখন ক্লাস টেস্ট হবে বা ফাইনাল পরীক্ষা হবে, তো তখন কিন্তু তোমরা কি বলবে যে স্যার আমাদেরকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেন বা ইম্পর্টেন্ট কি বলেন। এটা কিন্তু না, আমি কিন্তু তখন কোনো সংক্ষিপ্ত সিলেবাস বা তখন কিন্তু ইম্পর্টেন্ট কিছু আমি দিব না। আমার ক্লাসটা যদি ভালো করে তোমরা করো, ইনশাল্লাহ আমার বিশ্বাস, বিগত সালেও তাই হয়েছে, ক্লাস থেকেই অনেক তোমরা মোটামুটি অনেক ভালো মার্কস গেইন করতে পারবা, হ্যাঁ, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা, আজকে আমি একটু ক্লাসে চলে যাই। ক্লাসের শুরু করার পূর্বে পূর্ববর্তী ক্লাসের একটা টপিক ছিল, যেটা স্লাইডের একটু প্রবলেম থাকার কারণে, ওটা হয়তো তোমরা শেষের দিকে থাকার কারণে তোমরা ওভাবে বুঝতে পারোনি। হুম, তো সেই জিনিসটা একটু আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো, তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। হুম, আমি আবারও বলছি, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো, তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। এবার আমি একটু বলি কনসোনেন্ট গুলো। এ, ই, আই, ও, ইউ, এই 5টা ওয়ার্ড বাদে বাকি যে ইংরেজি ওয়ার্ড গুলো আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এখন এখানে উদাহরণ লক্ষ্য করো, এখানে আছে এম এ, এম পি, এল এল বি, এস ডি ও, যেগুলো আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। কিন্তু যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে, এখানে দেখো আরো উদাহরণ আছে ডান পাশে। ডান পাশে একটু দেখো, সেটা হচ্ছে অ্যান অনার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান। হ্যাঁ, এখানে কিন্তু এইজ, এইজ কি,
এইজ কিন্তু একটা কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এর পূর্বে কিন্তু অ্যান বসেছে, কারণ এখানে এইজ এর উচ্চারণটা এটা কিন্তু হনার না, হনেস্ট ম্যান না, হনারেবল ম্যান না, এটা কিন্তু কি আওয়ার। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আওয়ার, অনেস্ট, অনারেবল। এটা যেহেতু ও এর মতো উচ্চারণ আসছে, তার মানে ভাওয়েলের মতো, সো এটা কি হবে, এখানে এটার পূর্বে অ্যান বসবে। হ্যাঁ, এটা আমাদের পূর্ববর্তী ক্লাসের একটা জিনিস বাকি ছিল, সেটা তোমাদেরকে একটু বললাম। আচ্ছা, আর এবার আসি একটু প্রশ্নোত্তর পর্বে। গত ক্লাসে তোমরা কিছু প্রশ্ন করেছিলে, সবাই না, সবাই, অধিকাংশ যারা ছিল তারা হয়তো বা লাইভে ছিলে তোমরা। কেউ কেউ একজন একটা হয়তো আমি প্রশ্ন দেখেছি, হ্যাঁ, আমি কিন্তু পরে গিয়ে তোমাদের প্রশ্নগুলো দেখি যে তোমরা কি প্রশ্ন করেছো, এবং কিন্তু আমি বলে দিই যে আম, আজকের ক্লাসের প্রশ্নগুলো আমি হয়তো পরে যদি সময় পাই তাহলে আজকে আমি দিয়ে দিব, তোমরা যারা কমেন্ট করবে, কিংবা আমি পরবর্তী ক্লাসে আমি প্রশ্নগুলো নোট করে রাখি, পরবর্তী ক্লাসে তোমাদের আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, সেটা পূর্ববর্তী ক্লাসে আমি যখন বিভিন্ন জিনিস পড়াচ্ছিলাম আর্টিকেলস এর ভেতর উদাহরণ দিয়ে, তো এখানে একটা ওয়ার্ড এসেছিল, এখানে একটা উদাহরণ এসেছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, এই টপিকটা এসেছিল। ইভেন আমি যখন তোমাদের সিলেবাস পড়াচ্ছিলাম তখন এই টপিকটা এসেছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এর মধ্যে তোমাদের একজন প্রশ্ন করেছিল, ম্যাডাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? আচ্ছা, এটা জাস্ট তোমাদের মানে জানার জন্য, এই টপিকসটা কিন্তু পরবর্তীতে কিন্তু কি আমি তোমাদেরকে খুব ভালোভাবে পড়াবো, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বলো, ক্লাস টেস্টে বলো, একটা কিন্তু প্রশ্ন হবে। হ্যাঁ, একটা প্রশ্ন হবে। সো এটা কিন্তু পরবর্তীতে তোমাদের ভালো করে আমি অবশ্যই পড়াবো। কিন্তু যেহেতু একজন প্রশ্ন করেছে, আমি দেখতে পেয়েছি একজনের মনে প্রশ্ন এসেছে, যেটা কি আমি একটু বলে নেই। সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী যদি ভার্বটা হয়, তাহলে সেটাই হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে জাস্ট আমি একটু একদম মানে সহজ করে বলে দিচ্ছি, হ্যাঁ, যে সাবজেক্টের অনুযায়ী যদি ভার্বটা হয় তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন তুমি চিন্তা করো, সাবজেক্টটা কি হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বও হবে সিঙ্গুলার নাম্বারে, সেই অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। আমি একটু উদাহরণ দেই, যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে, দ্য কালার অফ হিজ আইস, ব্রেকেটের ভেতর দেওয়া বি, তারপরে ব্লু। হ্যাঁ, মানে বির এখানে কি হবে, দ্য কালার অফ হিজ আইস, এখানে কি ইজ হবে, আর হবে, না উইল হবে? এখানে যেহেতু এটা সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, দ্য কালার অফ হিজ, হিজ মানে কি একজনের, তার, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভার্বটা হবে ইজ। জাস্ট এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সহজ কথায়। আচ্ছা, আজকে আমি এটা বললাম, জাস্ট একজনের একটা প্রশ্ন ছিল, আমি জাস্ট প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এটা কিন্তু বললাম। তো যাই হোক, আমরা আজকে শুরু করে দিয়েছি। আজকে আমাদের কিছু পার্টস অফ, আজকে আমাদের আর্টিকেলের কিছু অংশ, কিছু পার্টস বাকি ছিল, মানে হালকা। হ্যাঁ, ওটা আমরা প্রথমে ওটা পড়বো। ওটা পড়ে আমরা বিগত সালের কিছু কোশ্চেন আছে, সেটা একটু এক্সারসাইজ করব। তারপর গত ক্লাসে তোমাদের প্রশ্নটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে প্রশ্ন কিভাবে হবে, কিন্তু দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। তো আমি আজকে তোমাদের প্রশ্ন স্ক্যান করে এনেছি, প্রশ্নটা একটু দেখাবো, আর নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে কি, টেন্স। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম তোমরা সবাই আশা করি শুনতে পাচ্ছ। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু যখন কমেন্ট করবে, আমি বিগত ক্লাসে বলেছিলাম, এই ক্লাসেও বলছি, তোমরা ভর্তির সময় ভর্তি রসিদের যে সিরিয়াল নাম্বারটা, ওইটা প্লিজ একটু লিখবে। হ্যাঁ, কারণ ওটা পরবর্তীতে তোমাদের আইডি নাম্বার হবে। তো তোমরা যদি আইডি নাম্বারটা লিখো, তাহলে কি, তাহলে কিন্তু আমরা ভাববো তুমি আমাদের সাথে লাইভে আছো, ক্লাসের সাথে লাইভে আছো। আচ্ছা, এবার আর্টিকেলস এর কিন্তু আহ, বেশ কতগুলো রুল ছিল। তোমাদের যে পড়িয়েছিলাম ইনডিফিনিট আর্টিকেলের ভেতর বেশ কতগুলো রুল ছিল। এর মধ্যে কিছু রুল, অধিকাংশ রুলই আমি পূর্ববর্তী ক্লাসে শেষ করে দিয়েছি। এবার কিছু কিছু রুল বাকি আছে, এখন সেই রুলগুলো কিন্তু তোমাদেরকে আমি পড়াবো।
আচ্ছা, এখন হচ্ছে এটা রুল 4। এটা হচ্ছে রুল 4। এখানে দেখো, কিন্তু এই যে উচ্চারণ হয়ের মতো হলে সেক্ষেত্রে এন না বসে এ বসবে। আমি কিন্তু একটু আগে বলেছিলাম এই যে উচ্চারণ কি হবে, অনার মানে হচ্ছে ওর মতো হচ্ছিল, সেই জন্য কিন্তু সেখানে বলেছিলাম কি এ না বসে এন বসবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এই যে উচ্চারণ কিন্তু হয়ের মতোই হবে। হ্যাঁ, সেই জন্য এখানে এ হবে। এখন তোমরা ভাবতে পারো আমরা কিভাবে বুঝবো কোথায় হয়ের মতো হবে, কোথায় অ হবে, তাই না? এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে খুব ইজি ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আগে থেকেই জানি, ছোটবেলা থেকে যখন ইংরেজি পড়েছি আমরা অনার পড়ে এসেছি, অনারেবল পড়ে এসেছি, অনেস্ট, মানে খুব অল্প কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে এই যে উচ্চারণ ও এর মতো আসে, বাকি সবগুলো কিন্তু হয়ই হয়। যেমন উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে কি আছে? এ হোটেল, এ হাম্বল, এ হিস্টোরিক্যাল। এখানে কিন্তু এইচ এর উচ্চারণ এইচই আছে, তার মানে কনসোনেন্ট সাউন্ড কিন্তু কনসোনেন্টই আছে, সেই জন্য কিন্তু হোটেলের পূর্বে এ বসেছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের মোটামুটি ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল হয়ে গেল। এখন আরো কিছু ব্যবহার আছে যেগুলো হয়তো পরীক্ষায় আসে, তো সেগুলো আমরা একটু পড়বো। আচ্ছা, এগুলো দেখি কি, এ ও এন এর আরো ব্যবহার। আচ্ছা, এক্ষেত্রে প্রথম ব্যবহারটা কি সেটা একটু দেখি। কোনো ব্যক্তি বা বস্তু, দেখো আমি ব্রেকেটে লিখে দিয়েছি সিঙ্গেল কাউন্টেবল নাউন, আমি এটা বাংলায়ও লিখে দিয়েছি সিঙ্গেল কাউন্টেবল নাউন, বা যা গণনা করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে সিঙ্গেল কাউন্টেবল নাউন। যেমন কি গণনা করা যায়? ক্যাট, ডগ, ম্যান, উম্যান, মানে কোন একটা তার পূর্বে এ বা এন বসে। এবার আমরা একটু উদাহরণে চলে যাই। তোমরা একটু উদাহরণটা দেখবে, এখানে আমি দুই কালারের ব্যবহার করেছি, দুটো ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমি দুই কালার ব্যবহার করেছি। আই স এ বয় ইন দ্য বাস। এবার তোমরা একটু কমেন্ট উত্তর করো, এখানে এটা কি? এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, এটা কোথায় বসেছে? সিঙ্গেল কাউন্টেবল নাউনের পূর্বে, যেমন বয়। এখন আমি যদি এখানে লিখতাম আই স এ গার্ল ইন দ্য বাস, তাহলেও কিন্তু এই বসতো। ঠিক আছে, কারণ এটাও কিন্তু একটা সিঙ্গেল কাউন্টেবল নাউনই হতো। আচ্ছা, আমরা পরের উদাহরণটা দিই। এটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান কেম টু আওয়ার কলেজ। আচ্ছা, এখানে দেখো অ্যান বসেছে, আমি একটু রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, কারণ ওল্ড হচ্ছে কি, ও ভাওয়েল, শুধু ভাওয়েল না, ভাওয়েলের উচ্চারণও, সেই কারণে অ্যান ওল্ড ম্যান কেম টু আওয়ার কলেজ। আচ্ছা, আশা করি এই স্লাইড পর্যন্ত যা হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসি 2 নাম্বার উদাহরণ যেটা সেটাতে। আচ্ছা, এটা কি? এরকম একজন। একটু ভালো করে দেখো, আমি এখানে বলেছি এরকম একজন, এরূপ অর্থ প্রকাশ করতে এ বা এন ব্যবহৃত হয়। আচ্ছা, এটা আমরা তোমাদের উদাহরণ যদি দেই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আরো ভালোভাবে। এটা কিরকম? এই ক্ষেত্রে দেখো আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, প্রপার নাউনটিও কমন নাউন হয়ে যায়। আচ্ছা, এখন তোমাদের এখানে যেহেতু দুটো নাউন এসেছে, এক হচ্ছে প্রপার নাউন আর দুই হচ্ছে কমন নাউন। তোমরা হয়তো অনেকেই হয়তো জানো, আম, আবার অনেকেই হয়তো সবাই জানো কিন্তু হয়তো ভুলে গিয়েছো। হ্যাঁ, হয়তো প্র্যাকটিস না করার জন্য ভুলে গিয়েছো। আমি একটু বলে নিই, প্রপার নাউনটা বাংলায় বলে দিই, এটা হচ্ছে নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কি? সাধারণত নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আমি দেখো আমি কিন্তু আর্টিকেল পড়াচ্ছি, আর্টিকেলের সাথে সাথে কিন্তু কি টেন্সের ভেতর, পার্টস অফ স্পিচের ভেতরও কিন্তু নাউনের বিভিন্ন যে ব্যবহার, সেটাও কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি, যাতে তোমাদের মানে পরীক্ষা যখন আর্টিকেল থেকে 5 মার্কস আসবে, যাতে তোমাদের কোনোভাবে সমস্যা না হয় এটা অ্যান্সার করতে।
যাতে তোমরা দেখে বুঝতে পারো যে হ্যাঁ, আমাদের তো স্যার এটা পড়িয়েছিলেন, এটা তো ওই উদাহরণটা। ইভেন আমি কিন্তু কি তোমাদের বাংলা সহ সেই বাংলার উদাহরণ সহ কিন্তু বলে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে অনুরোধ, যখন ক্লাসটা হবে অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সেটা যে শুধু আমার ক্লাস তা না, প্রতিটা ক্লাসে তোমরা তাই করবে। আচ্ছা, এবার আমরা একটু বলি কমন নাউনটা কি। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যেটা যে পুরো জাতি বোঝায়, সেই ক্ষেত্রে আর কি কমন নাউন ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, হি থিংস হি ইজ এ নজরুল। এখানে উদাহরণ দেওয়া আছে, হি থিংস হি ইজ এ নজরুল। তারপরে দেখো, হি সিমস টু বি অ্যান অ্যারাবিয়ান। আচ্ছা, এখানে কিন্তু কি অ্যারাবিয়ানের ক্ষেত্রে কি পুরো একটা জাতি বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যান বসেছে এবং এটা একটা কমন নাউন হয়ে গিয়েছে। তারপরে হি থিংস হি ইজ এ নজরুল, এখানে কিন্তু সে ভেবেছে যে নজরুল, নজরুল কি আমাদের জাতীয় কবি, এখানে কিন্তু মানে ওইভাবে জাতি হিসেবে বোঝানো হয়েছে। তো সেই কিন্তু এখানে হয়েছে হি থিংস হি ইজ এ নজরুল। আচ্ছা, এরপরে আসি আমরা 3 নম্বর ব্যবহারে। একক ইউনিট বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। হুম একক ইউনিট বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। এটা খুবই সহজ। এটা হচ্ছে ইউনিট কি, ইউনিট কি বিভিন্ন, যেমন এখানে আমি উদাহরণ দিলে বুঝতে পারবে। আহ কোনো কিছুর একক, কোনো কিছুর এককে ইংরেজিতে আর কি ইউনিট বলা হয়। উম যেমন হচ্ছে মিটার, সেন্টিমিটার, আউন্স, হ্যাঁ, কিলোগ্রাম, গ্রাম, এগুলো আর কি ইউনিট। আচ্ছা, এখানে একটু উদাহরণটা বুঝিয়ে দিচ্ছি। 100 সেন্টিমিটার মেক এ মিটার। হুম এখানে হচ্ছে কি 100 সেন্টিমিটার 1 মিটার, এটাই কিন্তু বোঝাচ্ছে তোমাদের। সেই ক্ষেত্রে মিটারের আগে কি ব্যবহৃত হচ্ছে, এ ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো, মিটার, এম, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, সো এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। এবার দ্বিতীয় উদাহরণটা দেই, an ounce is enough। এখানে ও উচ্চারণ সহজ, তোমরা যেটা জানো, ভাওয়েল সাউন্ড, সো এখানে অ্যান হয়েছে। আচ্ছা, এরপরে এরপরে আসি, এটা তোমাদের ইনডেফিনিট আর্টিকেলের লাস্ট, মানে এইটা, এই রুলটা পড়ানোর পর তোমাদের আর্টিকেল পার্ট শেষ। তার মানে তোমরা যদি পূর্ববর্তী ক্লাসটা আর এই ক্লাসটা, এই ক্লাস অল্প ছিল, যদি ভালো করে পড়ে থাকো, ইনশাল্লাহ তোমাদের 5 মার্কস কাভার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটা কি অপরিচিত ব্যক্তি বা পদবী নামের পূর্বে এ বা এন ব্যবহৃত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের একটা উদাহরণ কিন্তু আমি শুরুতেও দিয়েছিলাম গত ক্লাসের একটা স্লাইডে। এই টাইপ কিন্তু পরীক্ষায় আসে। সো এটা তোমরা একটু ইম্পর্টেন্স দিয়ে স্টার মার্ক দিয়ে লিখে রাখতে পারো এই রুলটা, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এটার উদাহরণটা দিয়ে দিই। উদাহরণগুলো আগেও পড়ানো হয়েছে তোমাদের। অ্যান এম এ খান কল্ড ইউ। আচ্ছা, এখানে দেখো এম এর আগে এন ব্যবহৃত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এম এর আগে কেন? কারণ কিন্তু কি, এটার কিন্তু আমি এটা বলেছিলাম যে এটা একটা ডিগ্রি 1 আর 2 হচ্ছে এম এ। এটা কিন্তু দেখো পরের উদাহরণটা আছে মিস্টার, মানে এম এর উচ্চারণ ম দিয়েই এসেছে মিস্টার, কিন্তু এখানে এম এর উচ্চারণ এম এ, মানে এম এর আগে একটা এ ব্যবহৃত হয়েছে, মানে ভাওয়েল সাউন্ড এসেছে। সো এন এম এ খান কল্ড ইউ। তারপরের উদাহরণটা, এ মিস্টার জন কেম টু সি ইউ। আচ্ছা, এরপরের উদাহরণটা, এ জামাল কেম হেয়ার টু কল ইউ। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কিন্তু আমাদের রুলগুলো পড়া হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কি করব, আমি শুরুতেই বলেছি আমরা কিছু এক্সারসাইজে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি এক্সারসাইজ। আচ্ছা, এখানে তোমরা যে এক্সারসাইজ গুলো আমি যে উদাহরণগুলো তুলে দিয়েছি, তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রতিটাই কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসেছে। ঠিক আছে। এগুলো কিন্তু প্রতিটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আমি এখানে যে উদাহরণগুলো লিখেছি, তোমরা প্রতিটাই লিখে রাখবে খাতায়। আমি আবারও বলছি, এখানে আমি কয়টা এক্সারসাইজ দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7, 7টা উদাহরণ দিয়েছি। তোমরা 7টা উদাহরণ, বেশি দেইনি, 7টা দিয়েছি। ইভেন প্রতিটা কিন্তু এক একটা এক এক নিয়মের। ইভেন এগুলো কিন্তু প্রতিটাই বিভিন্ন সালে এরকম গিয়ে দেখা গিয়েছে যে একই উদাহরণ হয়তো বা দুবার এসেছে পরীক্ষায়। হুম তো তোমরা অবশ্যই এগুলো খাতায় এখন নোট করে রাখবে। আর তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যেহেতু এখন লাইভে আছো, আমি যখন যে বাক্যটা বলবো, এই ফিল ইন দা গ্যাপস এর ভিতর কি বসবে,
তোমরা একটু কমেন্টে আমি বলার আগে তোমরা একটু গেস করে বলবে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা, এবার দেখো এখানে আছে দ্য আর্থ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা, আমি এটা বলেই দিলাম, এখানে দা হবে। আচ্ছা, এরপরের উদাহরণটা কি? হি ইজ ড্যাশ বিএ। আচ্ছা, এখানে কি হবে বলো তো? আমি আশা করব তোমরা কমেন্টে আমাকে একটু লিখবে, হি ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিএ, এখানে কি হতে পারে বলো তো? আশা করব কমেন্ট করছো তোমরা সবাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এখানে যেহেতু বিটা কনসোনেন্ট সাউন্ড, হি ইজ এ হবে। হুম, হি ইজ এ বিএ। আচ্ছা, এরপরের উদাহরণটা যাই। শি ইজ গ্যাপ এম এ। এখানে কি হচ্ছে? এম এ। আমি কিন্তু একটু আগেই এই নিয়মটা তোমাদেরকে পড়িয়ে এসেছি, এই পূর্ববর্তী স্লাইডে কিন্তু এই নিয়মটা পড়িয়ে এসেছি। সো এখানে কি হবে? অ্যান। হ্যাঁ, এখানে হবে শি ইজ অ্যান এম এ, কারণ এটা ভাওয়েল সাউন্ড এসেছে। আচ্ছা, এরপরের উদাহরণটা দেখো। পিপল লাভ ড্যাশ দা। আচ্ছা, আমি এবারও বলে দিয়েছি, পিপল লাভ দা ব্রেভ। হ্যাঁ, পিপল লাভ দা ব্রেভ। আচ্ছা, এখানে ব্রেভ কি? আমি কিন্তু এর আগে তোমাদের গত ক্লাসে তোমাদের একটা পড়িয়েছিলাম, যে জাতি, একই জাতীয় সকল কিছু বোঝাতে সাধারণত সিঙ্গুলার আকারের পূর্বে দি বসে। সেই কিন্তু ব্রেভ মানে সাহসী। সাহসী, এখানে সাহসী বোঝাচ্ছে। হ্যাঁ, যে মানুষ সাহসী, লোকজন ওকে ভালোবাসে, এটাই। আচ্ছা, তাহলে পিপুল লাভ দা ব্রেভ, এখানে কিন্তু যেহেতু একই জাতীয় বোঝাচ্ছে, সো এখানে দা হবে, দা ব্রেভ। আচ্ছা, আচ্ছা, এরপরেরটা একটু দেখো। এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট। আমি দেখেছি প্রায় প্রতি বছরই এই বাক্যটা না আসলেও এই নিয়ম থেকে একটা কিন্তু আসেই পরীক্ষায়। ক্লাস টেস্টেও আসে, তারপর হচ্ছে ফাইনালেও আসে। কি আছে এখানে দেখো? হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। আচ্ছা, এখানে কি হবে বলতো? হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে কি? এখানে কিন্তু ও আছে। হ্যাঁ, এখানে ও আছে, কিন্তু ওটার উচ্চারণ কি আমি বলেছিলাম? আমি বলেছিলাম যদি ভাওয়েল থাকা সত্ত্বেও এদের উচ্চারণ যদি ওয়া ওয়া বা ইউ হয়, তাহলে কি হবে? তার পূর্বে কিন্তু এন না বসে এ বসবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান। আচ্ছা, তারপরের উদাহরণটা দেখো। তারপরের উদাহরণটা সহজ। আই স ড্যাশ ওল্ড ম্যান। তার মানে এখানে ভাওয়েল আছে প্লাস ভাওয়েল সাউন্ডও আছে, সো খুব সহজ। আই স অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, এখানে দেখো একটা উদাহরণ আছে, এটা একটু আগে চলে গিয়েছে, সেম হবে এটা। ড্যাশ অ্যান্ড ইজ ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, এখানে কি হবে? এখানে কিন্তু পিঁপড়া বুঝাতে কিন্তু কি, পিঁপড়া পুরো জাতিটাকে বুঝিয়েছে, একটা পিঁপড়াকে বুঝায়নি। হ্যাঁ, সো কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থী বৃন্দ? জাতি বা সকলকে বোঝাতে কি হয় তার পূর্বে? দি বসে। হুম, তাহলে এখানে হবে দ্য অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ যেটা তোমাদের এখানে দেইনি আমি, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু শুনবে, বা চাইলে লিখেও নিতে পারো। এটা আরেকটা নিয়মের বিগত সালে পরীক্ষায় এসেছে, কিন্তু পড়ানোর ভেতরেই আরেকটা নিয়মের। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটু বলছি। এখানে দেখো, কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। কাউ, কাউ গরু। কাউ ইজ ড্যাশ মানে গ্যাপস হবে, এরপর ইউজফুল অ্যানিমেল। আচ্ছা, এখানে ইউজফুল তোমাদেরকে কিন্তু আমি দুটা বলেছিলাম। ওয়া ভাওয়েল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা হয় ওয়া বা ইউ এর মতো, তাহলে তার পূর্বে কি বসবে? তার পূর্বে বসবে এ, কারণ এটা হচ্ছে ভালো থাকা সত্ত্বেও উচ্চারণটা ওয়া এর মতো, ইউ এর মতো হয়েছে। যেমন কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। হুম, এখানে যেহেতু ইউজফুল ভালো থাকা সত্ত্বেও উচ্চারণটা হয়েছে ইউ এর মতো, সো এখানে এ বসবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই এক্সারসাইজ গুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় তোমাদের কাজে লাগবে।
আচ্ছা, তোমরা কি সবাই দেখতে পাচ্ছো? স্লাইড কি দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের এখন আমি তোমাদেরকে বলেছিলাম পূর্ববর্তী ক্লাসে যে তোমাদের আমি বিগত সালের প্রশ্ন দেখাবো। এখন এখানে তোমরা স্ক্রিনশটে কি দেখতে পাচ্ছ? স্ক্রিনশটে কিন্তু তোমরা এই স্লাইডের ভেতর আমি স্ক্যান করে দিয়েছি প্রশ্ন। তোমরা এই প্রেজেন্টেশনে বিগত সালের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রথমেই আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। হুম, এখানে দেখো শুরুতে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এটা জাস্ট আমি তোমাদেরকে একটা দেখিয়েছি, আমি যেহেতু বলেছিলাম প্রশ্ন দেখাবো, ওভাবে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, যেহেতু এটা একটা স্ক্যান কপি। তো সমস্যা নাই, আমি তোমাদেরকে বলেও দিয়েছি, বা আর্টিকেলস এর উপর যে এক্সারসাইজ সেটা করানো হয়ে গেছে। এরপরে হয়তো আসবে টেন্স, বা যাই আসুক না কেন, প্রশ্নে যা থাকবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। এটা জাস্ট একটা নমুনা যে এই টাইপের প্রশ্নগুলো হয়তোবা তোমাদের হবে বা হয়ে আসছে, হ্যাঁ, বিগত সালে হয়ে আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে তোমরা এখানে দেখো, এখানে কি গ্রামার পার্টের যে 7 ধরনের প্রশ্ন দেখো, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, গ্রামার পার্টের যে 7 ধরনের, যেটা থেকে তোমাদের 6টা আনসার করতে হবে, এগুলো কিন্তু এখানে আমি দিয়েছি। আর গত ক্লাসে আমি বলেছিলাম গ্রুপ সি তে থাকবে কম্পোজিশন। এখানে দেখো 11, 12, 13, 11, 12, 13 এখানে কিন্তু 3 ধরনের পার্ট আছে। তো এটাও কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আনসার করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম 3টা পার্ট। হ্যাঁ, একটা থাকবে হচ্ছে গ্রুপ এ সিন কম্প্রিহেনশন, 2 নম্বরে থাকবে গ্রুপ বি গ্রামার, আর সি তে বলেছিলাম কি থাকবে, কম্পোজিশন। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছে সিন কম্প্রিহেনশনের, মানে এরকম একটা সিন কম্প্রিহেনশন থাকবে, খুব সহজ। এর ভেতর থেকে 4 ধরনের কোশ্চেন থাকবে। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, কারণ যেহেতু স্ক্যান করা হয়েছে, তো হয়তো বা একটু ক্লিয়ার হবে না, তো সমস্যা নাই। আমি যখন সিন কম্প্রিহেনশন প্র্যাকটিস করাবো, তখন এই এখানে যে প্রশ্নগুলো এসেছে, আহ, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করাবো। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ সব ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের কি বলেছি, চ্যাপ্টার 2, ইউজেস অফ টেন্স। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম আর্টিকেলস, আমাদের আর্টিকেল শেষ হয়ে গেল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আর যারা কোনো হয়তোবা, আমি আশা করব যা পড়ানো হয়েছে মানে খুবই সহজ। আমি গত ক্লাসের কমেন্ট দেখেছি, অনেকে বলেছে যে এটা তো আগেই পড়েছি ম্যাডাম, বা স্যার এটা তো সহজ ছিল। সো হ্যাঁ, সহজ, বাট সহজের ভিতরে কি, যদি ঠিকভাবে পড়া না হয় বা প্র্যাকটিস করা না হয়, তাহলে কিন্তু সহজ জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো সহজ জিনিসটাকে সহজ রাখার জন্য অবশ্যই, যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আহ, কোনটা কোন স্যার কোন ম্যাডাম কি পড়াচ্ছেন, সেগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। ইভেন যখন লাইভ চলবে অবশ্যই লাইভে দেখবে তোমরা। আর না বুঝলে তো তোমাদের অপশন আছেই, তোমরা কমেন্ট করবে যে এই জিনিসটা বুঝিনি। ওই ক্লাসে সবাই হয়তো ট্রাই করবে, আমি ট্রাই করবো, বা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা, এবার আরেকটা সহজ টপিকস, এটা হচ্ছে টেন্স। টেন্স দেখেই তোমরা বুঝতে পারছো এটা আরেকটা সহজ টপিকস। আচ্ছা, এবার তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে আমরা এখন টেন্স কি, হুম, টেন্স কি সেটা একটু বলি। টেন্সও কিন্তু খুবই সহজ, আবার আম, অনেকের কাছে সহজ, আবার অনেকে হয়তো ভাবতে পারে যে ছোটবেলায় অনেকের একটু ভীতি থাকে টেন্স নিয়ে। শুরুতে হয়তো বা সিলেবাস, মানুষ ছোট থাকে যেমন 5, 6, যখন হুট করে টেন্স দেওয়া হয়, তখন অল্প বয়সেই হুট করে যখন টেন্স শুরু করা হয়, তখন মনে হয় যে হ্যাঁ অনেক কঠিন কিছু। কিন্তু কি আমাদের কিন্তু এখন কিন্তু কি আমরা কৃষি ডিপ্লোমাতে ভর্তি হয়েছি। এখন কিন্তু মোটামুটি যেহেতু ছোটবেলা থেকে প্র্যাকটিস করা হয়ে গেছে টেন্স কি, তো ইনশাল্লাহ আমার মনে হয় সবার কাছেই আমি যখন পড়াবো সহজ মনে হবে। আর একটু মনোযোগ দিয়ে করবে, তাহলেই সবার কাছে কিন্তু কি ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা টেন্স কি সবাই জানি, তারপরেও আমি একটু বলে দিচ্ছি। ভার্ব বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। হুম, যদি আমরা সহজ কথায় বলি তাহলে হচ্ছে সময়, হ্যাঁ, সময়টাকে আর কি আমরা টেন্স বা কাল বলি।
মানে কোন সময়ে হচ্ছে। যেমন কথা প্রসঙ্গে আমরা বিভিন্ন বাক্য ব্যবহার করি। কিছু বাক্য আছে যে আমরা বর্তমান হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। আবার কিছু বাক্য আছে যেটা আমরা কি হয় ভবিষ্যতে ঘটেছিল আহ এইভাবে ব্যবহার করি যে হ্যাঁ, আমি তো এই কাজটা করেছিলাম, সে তো এই কাজটা করেছিল। তাহলে কি সেটা কিন্তু আমি অতীতের উদাহরণ দিচ্ছি, সেটার ক্ষেত্রে হবে পাস্ট টেন্স। হুম। তারপর আবার 3 নম্বরে কি, 3 নম্বরে দেখো 3 নম্বরে আছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে, ভবিষ্যতে যেটা হবে বা ঘটবে সেই ক্ষেত্রে সেটা ফিউচার টেন্স। আচ্ছা, আমি খুব সুন্দরভাবে সহজ করে কিন্তু টেন্সের সাথে সাথে 3 প্রকার যে টেন্স আছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখি কি কি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আসি তিনটা টেন্স কি কি আমি একটু আগে উদাহরণ দিয়েছি। এবার জাস্ট একটু মানে জাস্ট সংখ্যা তোমাদের লাগবে না, জাস্ট একটু শুনে রাখো। হ্যাঁ, শুনে রাখলে কি হবে, পরবর্তীতে তোমাদের মনে পড়বে যে স্যার এই কথাটা বলেছিলেন, তাহলে হয়তো এটাই এই টেন্সের অধীনে হবে। যেহেতু এটা খুব ইজি, তারপর আমি একটু বলে দিচ্ছি। জাস্ট একটু তোমরা সবাই জানো, তারপরে জাস্ট একটু মনে রাখার জন্য। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে বুঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন কি আমি উদাহরণ একটু আগে দিয়েছি, ধর আমি ভাত খাই। হ্যাঁ, আই ইট রাইস। সহজ একদম, মানে বাচ্চাদের শেখানো হয় আমি ভাত খাই, তো এটাই সহজ উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে পাস্ট টেন্স, এটাও সহজ। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বুঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন আই কট হিম, হি ওয়াজ রিডিং এ পোয়েম। হুম। আচ্ছা, আর ফিউচার টেন্সটা ভবিষ্যতে, আমি আগেই বলেছি ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে বা ঘটবে বুঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, আই শ্যাল বাই এ বাইসাইকেল। আমি একটা বাইসাইকেল কিনবো, মানে ভবিষ্যতে কিনবো। আচ্ছা, এখন আমি একটু বলি, এই যে আমরা প্রতিটা টেন্স কিন্তু আবার 4 ভাগে বিভক্ত। কি কি? যেমন আমি সহজ করে বলে দিই, তোমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বাদ দাও, জাস্ট ভাবো প্রতিটা টেন্স প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই 4টা কমন ভাগে বিভক্ত। জাস্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আগে হবে প্রেজেন্ট, পাস্টের ক্ষেত্রে হবে পাস্ট, ফিউচারের ক্ষেত্রে হবে ফিউচার। কি কি আমি একটু বলে দিই। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে যেহেতু স্লাইডে প্রেজেন্ট টেন্স আছে, সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট টেন্সের উদাহরণটা দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হুম। আমি কিন্তু এখন তোমাদেরকে জাস্ট টেন্স কত প্রকার, কি কি, হয়তো বা উদাহরণ এরকম একটু করে বুঝাবো আজকের ক্লাসে আর কি। আর আজকের ক্লাসে প্রেজেন্ট টেন্সটা একটু পড়াবো। আর পরবর্তী ক্লাসে কিন্তু আমি এখন যে তোমাদেরকে ভাগগুলো বলছি ওগুলো কিন্তু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব, ডিটেলসে তোমাদেরকে পড়াবো। আর ইনশাল্লাহ এই সবগুলো ভাগ পড়ানোর পর অবশ্যই তোমাদেরকে আজকে যেরকম আর্টিকেলস এর উপর প্র্যাকটিস করালাম, ওরকম কিন্তু টেন্স নিয়েও আমি বিভিন্ন বাক্য লিখে আনবো, তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করাবো। তো আজকে যা পড়াচ্ছি, আজকে জাস্ট একটু মানে নামগুলো আমরা একটু স্মরণ করি। হ্যাঁ, আমরা সবাই জানি, জাস্ট নামগুলো একটু আমরা স্মরণ করি। আচ্ছা, এরপরে আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সে কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ফিউচার টেন্স। সহজ, আমি আগেই বলেছি 4টা প্রকার একই রকম, শুধুমাত্র শুরুতে হবে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার। আর ফিউচারে আসছে future indefinite tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সটা নিয়ে একটু কথা বলবো। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা, এটা খুবই সহজ। প্রতিটা মানে টেন্সের প্রতিটা ভাগই সহজ, তারপরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমার মনে হয় সব থেকে সহজ। হ্যাঁ, কারণ ছোটবেলায় কিন্তু এটা দিয়েই আমাদের শুরু হয়েছে। আচ্ছা, এখানে দেখো আমি কিছু 3টা কিওয়ার্ড লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভেতর। কি কি লিখেছি দেখো। বর্তমান, অভ্যাসগত, চিরন্তন সত্য। আমি আবার বলছি, বর্তমান, অভ্যাসগত বা চিরন্তন সত্য, এই 3টা ওয়ার্ড।
কেন বোঝাচ্ছি সেটা আমি কেন বলছি সেটা তোমাদের আমি যদি একটু এটার সংজ্ঞাটা বলি, যেটা তোমাদের বই আছে, তোমরা হয়তো বা বইয়ে যখন পড়বে বা এখন হয়তো বই দেখছো, বইও ডিটেলসে বলা আছে। আমি জাস্ট কিওয়ার্ড গুলো বলে দিয়েছি যাতে এই তিন টাইপের যখন উদাহরণ তোমরা দেখবে তোমরা খুব সহজে যেন ক্যাচ করতে পারো যে হ্যাঁ এটা স্যার পড়িয়েছিলেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি একটু সংজ্ঞাটা বলি। কোনো কাজ বর্তমানে হয় বুঝালে বা অভ্যাসগত সত্য ও চিরন্তন সত্য বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট হয়। ঠিক আছে, দেখো সংজ্ঞার মধ্যে কিন্তু তিনটা ওয়ার্ড চলে এসেছে, বর্তমান, অভ্যাসগত ও চিরন্তন সত্য। আমি আবার এগুলোর উদাহরণ দিব, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে চিনবার উপায়। আমি আমি ধরো যে একটা বাক্য বললাম বাংলায়, তো এই বাংলাতে যখন বাক্যটা বললাম বা ইংরেজিতে একটা বাক্য তোমাদের পরীক্ষায় দেওয়া থাকলো, তো তখন তোমরা সেটা যখন বঙ্গানুবাদ করবে তখন কিন্তু ওটা পড়ে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন ভাওয়েলের মতো এ ই আই ও ইউ যেরকম আমরা 5টা শব্দ মুখস্থ করেছিলাম, এই প্রেজেন্ট টেন্স চেনার ক্ষেত্রেও কিন্তু ছোটবেলায় আমরা কি কয়েকটা অক্ষর, যে বাক্যের শেষে যদি এই কয়েকটা অক্ষর থাকে তাহলে এটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই আবার আমরা একটু মেমোরাইজ করি, যেহেতু সবাই জানি, জাস্ট আবার একটু একটু মেমোরাইজ করি যে কি কি পড়েছিলাম। এখানে তোমরা একটু দেখতে পাবে আমি সবুজ কালার দিয়ে মার্ক করে দিয়েছি। এ, ই, অ, ও, ন, বয়শূন্য, র। হ্যাঁ, এই টাইপের বাক্যের শেষে যদি এগুলো দিয়ে শেষ হয় তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যখন আমি তোমাদেরকে উদাহরণ বলবো তখন তোমাদেরকে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এটা শুধু একটু মনে রাখো। আচ্ছা, এবার আসি কিভাবে গঠন করব একটা ইংরেজি সেন্টেন্স, কিভাবে হবে। হ্যাঁ, একটা ইংরেজি সেন্টেন্স কিভাবে হবে গঠন করার নিয়ম সেটা। আচ্ছা, গঠন করার নিয়মটা একটু বলি। সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে কি হবে এস বা ইএস যোগ হবে। হ্যাঁ, প্লাস তার সাথে কি হবে অবজেক্ট বা এক্সটেনশন। এটা কিন্তু কি, এটা কিন্তু আমরা কিন্তু পড়েছি, খুবই সহজ। এটা জাস্ট তোমরা আবার একটু মনে রাখবে। ইভেন আমি কিন্তু শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড যেগুলো বা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু তোমরা খাতায় একটু নোট করবে। ঠিক আছে, তাহলে গঠন করার নিয়মটা এবং চিনবার উপায়টা তোমরা একটু লিখে নাও। চিনবার উপায়টা একটু আমি বলেছি একটু আগে, এখন গঠন করার নিয়মটা আবারও বলছি, তাহলে তোমরা একটু লিখো। সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু দেখো আমি ব্রেকেটে লিখে দিয়েছি প্রেজেন্ট ফর্ম, প্লাস তার সাথে কি হবে এস বা ইএস যোগ হবে। এটা যখন উদাহরণ দিব তখন আরো ভালো করে বুঝতে পারবে। প্লাস অবজেক্ট, মানে বাকি যে অংশটা থাকবে অবজেক্ট বাক্য গঠন করার জন্য, সেটা এখানে হবে। আচ্ছা, 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 এবার দেখো তোমাদেরকে কিন্তু শুরুতে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে তিনটা শব্দ থাকবে। কি কি থাকবে? বর্তমান, অভ্যাসগত, চিরন্তন সত্য। আমি কিন্তু এখন তোমাদেরকে তিনটা উদাহরণ দিয়েছি। কি কি দেখো, দে প্লে ফুটবল, এটা কি তারা ফুটবল খেলে। ইভেন এটার সাথে কিন্তু আমি তোমাদেরকে চিনবার উপায়ও দিয়ে দিচ্ছি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, খেল এ, তাহলে কি বাক্যের শেষে কিন্তু এ চলে আসছে, তাই না? দেখো, তারা ফুটবল খেলে, এটা বর্তমান বোঝাচ্ছে। তারপরে একটা অভ্যাসগত দেখো, আই গো টু বেড অ্যাট 11:30 PM, মানে প্রতিদিন আমি 11:30টায়, রাত 11:30টায় যেহেতু পিএম আছে, 11:30টায় ঘুমাতে যাই। এটা হচ্ছে একটা অভ্যাসগত ব্যাপার। যেমন প্রতিদিন আমি যে কাজটা করি, যেটা আমার অভ্যাস, ঘুম, খাওয়া, এগুলো হচ্ছে কি অভ্যাসের ভিতর পড়ে, তাই না? এখানে কিন্তু দেখো যাই, 11:30টায় কি হয় আমি বিছানায় যাই, তাহলে কি রস্বই চলে এসেছে এখানে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দিলাম যে ফুটবল খেলে, ওখানে চলে এসেছে এ, আর এখানে হচ্ছে রস্বই চলে এসেছে। আচ্ছা, 3 নম্বর উদাহরণটা দেখো, এটা একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য কি, এটা কিন্তু আর্টিকেলের ভেতরে ছিল, ইভেন এটা কিন্তু একটা আর্টিকেলেরও উদাহরণ। কি দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। মানে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, খুবই সহজ। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য কথা। হ্যাঁ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখানে দেখো ঘুরের লাস্টে কিন্তু কি এসেছে, এ এসেছে।
আচ্ছা, আশা করি এখানে তোমাদের বর্তমান, অভ্যাসগত, চিরন্তন সত্য নিয়ে যে ৩টা উদাহরণ প্রেজেন্ট টেন্সের দেওয়া হয়েছে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কিন্তু একটু ব্যতিক্রম হয়। তোমাদের মনে হতে পারে যে উম এই বাক্যটা হয়তো বা কি হবে, এই বাক্যটা হয়তো বা হবে পাস্ট, কিংবা মনে হতে পারে এই বাক্যটা হবে ফিউচার, কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা তোমাদের বইয়ে দেওয়া আছে। যাদের সামনে বই আছে তারা একটু বইয়ে দেখে নেবে। বইয়ের ৫১ নাম্বার পেজে তোমরা একটু দেখবে। প্লাস আমি কিন্তু স্লাইডেও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে কিন্তু তোমাদের স্লাইডেও আমি দিয়ে দিয়েছি, তোমরা স্লাইডেও কিন্তু দেখবে যে কি লিখেছি। এখানে দেখো, নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, এখানে কিন্তু দুটা জিনিস বুঝতে হবে। নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে, হ্যাঁ, যেটা মানে খুব তাড়াতাড়ি ঘটবে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সেও কিন্তু তাই হয়, যে ভবিষ্যতে বোঝাবে। সেই ক্ষেত্রে কি হয়, আমি কাজটি করব, আমি কাজটি করব। এখন আগামীকালকে করব, নাকি আগামীকালের পরের দিন করব, নাকি আরো পরে করব, সেটা কিন্তু বলিনি। আমি বলছি আমি কাজটি করব। তার মানে কি, আমি কাজটি ভবিষ্যতে করব। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু দেখো, তোমরা এখানে কিন্তু আমি বলে দিয়েছি উম, নিকটবর্তী বা অদূর ভবিষ্যতে। তার মানে কি, কাজটা খুব তাড়াতাড়ি ঘটবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে উদাহরণ দেই। যেমন, দ্য স্কুল ক্লোজেস টুমরো। এখন এরকম যদি হতো, স্কুল বন্ধ হবে, তোমরা একটু খেয়াল করে শুনবে, তাহলে বুঝতে পারবে। যদি এরকম হতো স্কুল বন্ধ হবে, তাহলে তাহলে কি হবে, দ্য স্কুল উইল ক্লোজ। হ্যাঁ, দ্য স্কুল উইল ক্লোজ মানে হচ্ছে স্কুল বন্ধ হবে। কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্ড আসছে, যে স্কুল কবে বন্ধ হবে, আগামীকাল। তার মানে আগামীকালটা কি, আগামীকালটা হচ্ছে নিকটবর্তী, আজকের পরের দিনই হচ্ছে আগামীকাল। সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইল বা শ্যাল ব্যবহার করব না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, হয়তো বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ভিতর তোমরা অনেক সময় দেখা যাবে উইল বা শ্যাল দিয়ে দিবে, দ্য স্কুল উইল ক্লোজ টুমোরো। কিন্তু না, প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে কিন্তু উইল বা শ্যাল ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে টুমোরো কথাটা আছে নিকটবর্তী। সো এখানে কি হবে, দ্য স্কুল ক্লোজেস টুমোরো। হুম, কি হয়েছে, দেখো আমি যে তোমাদের স্ট্রাকচারটা যেটা বলেছিলাম, বা গঠন, কিভাবে গঠন করার নিয়মটা যেটা তোমাদের বলেছিলাম, দেখো এখানে এটা কিন্তু একটা উদাহরণ। প্রথমে কি হবে, সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, দ্য স্কুল। হ্যাঁ, সাবজেক্ট এখানে স্কুল। তারপরে কিন্তু কি আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স পড়ছি, তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা ব্যবহার করলাম ক্লোজ, ধরলাম এখানে ক্লোজ। তারপরে কি বলেছিলাম, এস বা ই এর যোগ হবে। তুমি দেখো এখানে কি হয়েছে, এর যোগ হয়েছে, ক্লোজের সাথে এর যোগ হয়েছে। তারপরে আছে কি, অবজেক্ট। এখানে কিন্তু টুমোরোটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হুম, এখানে কিন্তু টুমোরোটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা ব্যতিক্রম ধর্মী একটা উদাহরণ পড়লাম, প্লাস কিভাবে স্ট্রাকচারটা গঠিত হয়েছে সেটাও কিন্তু আমরা বলেছি। আচ্ছা, এখানে দেখো ৫ নাম্বার, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমাদের আজকের জন্য লাস্ট উদাহরণ, বা তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লাস্ট উদাহরণ, কারণ আজকে তোমাদের আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ করে দিব। সো এটাই হচ্ছে, এটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শেষ হবে, এই ব্যতিক্রম দুটি উদাহরণ দিয়ে। আচ্ছা, এখানে কি বলেছে, এখানে বলেছে ঐতিহাসিক কোনো বর্ণনায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, এখন আহ, ঐতিহাসিক কোনো কিছু আমি যখন বর্ণনা করছি, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহৃত হয়।
আমি আবার বলছি, এখন অতীতে কোনো ঘটনা ঘটেছিল, অতীতে কোনো ঘটনা ঘটেছিল সেটা আর কোনো কিছু আমি বর্ণনা করছি, যেমন পরীক্ষার খাতায় কিছু লিখছি, দুইটা কিন্তু দুই রকম। আহ তো দুইটা কিন্তু দুই রকম, দুইটা কিন্তু মিলানো যাবে না। হ্যাঁ, যদি আমরা অতীতকাল ব্যবহার করেই করতে থাকি, পুরোটাই যদি অতীতকালে হয়, কোনো বর্ণনা করছি না, সেই ক্ষেত্রে কিন্তু এটা পাস্ট টেন্সই হবে। কিন্তু অতীতের কোনো ঐতিহাসিক কোনো কিছু যদি বর্ণনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা সেটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু হচ্ছে আহ গুলিয়ে ফেলা যাবে না, যেরকম একটু আগেরটা বলেছিলাম যে ফিউচার ব্যবহার করা যাবে না, প্রেজেন্ট টেন্স হবে। এটাতেও কিন্তু তাই। আচ্ছা, এটা নিয়ে কি দেখা আছে দেখো, আলেকজান্ডার কনকোয়ার্স ইন্ডিয়া। হ্যাঁ, এখানে কিন্তু ইডি যোগ হবে না, এখানে কিন্তু এ যোগ হয়েছে। আচ্ছা, যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কি করলাম? আজকে আমরা যে শুরুতে কি পড়লাম, আমি প্রতি ক্লাসের শেষের দিকে কিন্তু যেদিন যে ক্লাসটা নিব, ওই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ানো হয়েছে জাস্ট তোমাদেরকে একটু মেমোরাইজ করে দিব, যেহেতু সময় আর বেশিক্ষণ নাই। আমরা শেষের দিকে চলে এসেছি। তো আমরা একটু শুরু থেকেই আহ একটু বলি যে আজকে শুরুতে কি পড়লাম। আজকে শুরুতে তোমাদের আর্টিকেলস কিছু বাকি ছিল, ওটা শেষ করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, যখন আজকেও বলেছি যে একটা চ্যাপ্টার যখন শেষ হবে, তখন আমরা কি করব, তখন আমরা ওই ওই ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস বা বিগত পরীক্ষায় যা আছে সেটা নিয়ে আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আর এখন যেহেতু তোমাদের সাথে অনলাইনে ক্লাস হচ্ছে, তো তোমাদের এখানে সরাসরি জিজ্ঞেস করার সুযোগ নাই। ক্লাসে হয়তো কি করি, আমরা সরাসরি জিজ্ঞেস করি যে তুমি বলো তো, একটা উদাহরণ দিয়ে বলি যে তুমি বলো তো এটাতে কি হবে। আহ, এটাতে কিন্তু এই সুযোগটা আমরা এখন পাচ্ছি না। তাই কিন্তু তোমাদেরকে বলেছি, যখন আমি এক্সারসাইজ করাবো, কোনো কিছু তোমাদেরকে বলবো যে বলো তো এখানে কি হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু সেটা জানাবে, হ্যাঁ, যে হচ্ছে যে এটাতে এটা হবে। আচ্ছা, এরপরে এক্সারসাইজের পর তোমাদেরকে বলেছিলাম কিছু প্রশ্ন দেখাবো। তোমাদের বিগত সালের প্রশ্ন দেখানো হয়েছে, স্ক্যান করে প্রশ্ন দেখানো হয়েছে। আর আজকে শুরু করেছি সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ইউজেস অফ টেন্স। টেন্সের একটা নতুন চ্যাপ্টার, যেহেতু আজকে নতুন চ্যাপ্টার শুরু করেছি, সো আজকে টেন্সের ভেতর সব থেকে সহজ যে পার্টটা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা তোমাদেরকে আলোচনা করলাম। প্রেজেন্ট টেন্সের সামান্য একটু পার্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা একটু আলোচনা করা হলো। আচ্ছা, যাই হোক, আজকে যা পড়িয়েছি, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা সবাই যদি ক্লাসে থাকো, নোট করে নাও, বা হচ্ছে যখন যে স্লাইড পড়িয়েছি সেই স্লাইডে থাকো, সেই স্লাইড দেখে থাকো, বা যখন বইয়ে বলেছি বইয়ের এত নাম্বার এখানে দেখো বইও আছে, যদি এগুলো যদি দেখে থাকো, ইনশাল্লাহ যা পড়েছি বুঝবে, খুবই সহজ। আমি বারবার বলছি, তোমরা এগুলো ছোটবেলায় পড়েছো, কিন্তু হয়তো অনেকদিন প্র্যাকটিস ছিল না, সেজন্য কি হতে পারে, হয়তো বা অনেকে ভুলে গিয়েছিলে। তো যাই হোক, সমস্যা নাই। তাহলে কি আজকে আমাদের টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে কিন্তু কি, পরবর্তী ক্লাসের কিন্তু আমরা একটু টেন্সের আর একটু গভীরে চলে যাব। হ্যাঁ, পরবর্তী ক্লাস কিন্তু আস্তে আস্তে, যেহেতু পরবর্তী টেন্স গুলো একটু হয়তো বা একটু, অনেকের পারফেক্ট টেন্স একটু সমস্যা হতে পারে, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে উদাহরণগুলো তোমাদের দিয়েছি একটু মনে হতে পারে সমস্যা। এই জন্য ভালো হয় পরবর্তী ক্লাসে চেষ্টা করব পুরোটা শেষ করে দেওয়ার জন্য। ক্লাসটা হয়তো একটু দ্রুত যেতে হবে। তোমাদের প্রতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুরোধ, তোমরা পাস্ট টেন্স, তোমাদের এটা একটু হোমওয়ার্কও বলতে পারো, যে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের কি কি ভাগ সেটা তুমি পড়িয়েই দিয়েছি। কি কি ভাগে কি হতে পারে, বা উদাহরণটা কি, তোমরা অবশ্যই একটু দেখে নিবে। হ্যাঁ, মানে জাস্ট দেখে নিবে। আমি যখন পড়াবো তাহলে কি হবে, আমি তো অবশ্যই সহজ করে পড়াবো, কিন্তু হয়তো বা কোনো জিনিস মনে হতে পারে যে এটা তো বুঝি না, তো হয়তো তোমাদের জন্য খুবই ইজি হবে। মনে হবে যে হ্যাঁ, স্যার এটা বলছেন, এটা তো আমি আগে একটু দেখেছিলাম। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে, সময় শেষের দিকে। তো আজকে তোমরা যারা ক্লাসে ছিলে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস শোনার জন্য। আর আমাদের পরবর্তী ক্লাস কবে হবে? পরবর্তী ক্লাস হবে আমাদের বুধবার। বুধবার কিন্তু শুরুর ক্লাসটা আমাদের হবে। আর এর মধ্যে আমাদের রুটিন চেঞ্জ হয়েছে। আমাদের 10টা থেকে ক্লাস শুরু হচ্ছে। আগে 9টা থেকে ক্লাস ছিল। তো বুধবারের শুরুর ক্লাসটা কিন্তু ইংরেজি ক্লাস দিয়ে শুরু হবে। তো আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুধবার সকাল 10টায় আমার ক্লাসে থাকবে। আহ যাই হোক, আজকের এই পর্যন্তই ছিল। তোমাদের জন্য শুভ কামনা। ধন্যবাদ সবাইকে। কি? স্যার জানি না তো। তাহলে মনে হয় ইন্টারনেটে কোনো সমস্যা। কারণ আমি তো স্যার বলেই যাচ্ছি বা স্লাইডও চলেই যাচ্ছে।